জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। এই প্রশ্নপত্রে তোমাদের প্রায় 150টা প্রশ্ন থাকবে। এই 150টা প্রশ্ন আমি 4টে ক্লাসে মোটামুটি কভার করে দেব, 4টে এবং 5টা ক্লাসে। ঠিক আছে, 30টা করে প্রশ্ন প্রত্যেকটা ক্লাসে থাকবে। এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কি প্রশ্নের ধরন কি আসতে পারে। অর্থাৎ এই প্রশ্নগুলো হলো বিগত বছরের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে বিভিন্ন রাজ্যে তার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের উত্তর করার সঙ্গে সঙ্গে আমি ব্যাখ্যাও করব, তাই তোমাদের এই ভিডিওটা খুব সাহায্য হবে। প্রশ্নপত্রগুলো দেখার পরে পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে যে বোলসন আর অ্যাসোসিয়েটেড উইথ, বোলসন কোন ভূমিরূপের সঙ্গে জড়িত। এখানে বোলসন বলতে বোঝায়, আমি আগের ক্লাসে করেছি, বোলসন হবে বায়ুর ক্ষয়কার্যর ফলে যে ভূমিরূপ তৈরি হয়, বায়ু এবং জলাধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেখানে বোলসন দেখা যায়। বোলসনের যে ছবিটা দেখাচ্ছি, দেখো। অর্থাৎ দেখতে পাচ্ছ যে ছবিটা, যে এই অংশটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। আমি পড়িয়েছি যে এই যে নদী গঠিত মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে যে নদী গঠিত সমভূমি অংশ তৈরি হচ্ছে ক্ষয়কার্যের জন্য এবং সঞ্চয় কার্যের জন্য, সেই অংশটাকে বলা হয় কি? বোলসন। মরু অঞ্চলে নদী এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলেই এই বোলসন তৈরি হচ্ছে। ঠিক আছে, মরুভূমিতে নদী এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলে এই বোলসন তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সাধারণভাবে যদি বলি যে দুই সাইডে কি আছে, পর্বত আছে দুই সাইডে, আর মাঝখানের যে অংশটা সেটাই হলো বোলসন। অর্থাৎ বলা হয় যে বোলসন হলো এমন একটি উপত্যকা যার চারপাশে পর্বত বা উঁচু ভূমি দ্বারা বেষ্টিত। ঠিক আছে, চারপাশে কি দ্বারা বেষ্টিত? পর্বত বা উঁচু ভূমি দ্বারা বেষ্টিত। এখানে বৃষ্টির জল কি হয়, বাইরে বেরোনোর সম্ভাবনা থাকে না। বৃষ্টির জল সব এই বরাবর গিয়েই প্রবাহিত হয়, আর শেষে কোথায় গিয়ে পতিত হয়? এই প্লায়াতে গিয়ে পতিত হয়। তাই এটা হবে কি? এরিড টোপোগ্রাফি, অর্থাৎ মরু অঞ্চলের টোপোগ্রাফি। ঠিক আছে, এটা হলো বোলসন। আমি আগের ক্লাসে করেছি বায়ু এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, প্লে লিস্টে আছে। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জোনস অফ অ্যাটমসফিয়ার কন্টেন্টস মাদার অফ পিয়াল ক্লাউড। মাদার অফ পিয়াল ক্লাউড যেটা দেখা যায়, এটা আবার আমাদের মৌক্তিক মেঘ বা ন্যাক্রিয়াস ক্লাউডও বলা হয়। এটার অপর নাম কি? ন্যাক্রিয়াস। আর একটা শব্দ মনে রাখবে, ন্যাক্রিয়াস ক্লাউড বলা হয়। কি এটা কোথায় হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে মাদার অফ পিয়াল ক্লাউড বা মৌক্তিক মেঘ তৈরি হয়। ঠিক আছে, কিভাবে তৈরি হয়? আবহাওয়া যখন গোলযোগ বেশি হয় তখন বায়ু সঞ্চালন হয়ে যায় অনেকটা উপরে, আর এই জলীয় বাষ্প এই স্তরে প্রবেশ করে, স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে রামধনু বর্ণের মতো বর্ণময় সিরাস মেঘ সৃষ্টি করে। একেই মৌক্তিক মেঘ বা মাদার অফ পিয়ার্ল ক্লাউড বা ন্যাক্রিয়াস ক্লাউড বলা হয়। ঠিক আছে, কি হয়? বায়ুমণ্ডলে গোলযোগের জন্য অনেকটা উপরে জলীয় বাষ্প উঠে গিয়ে রামধনু বর্ণের মতো সিরাস মেঘ, এটা কি ধরনের মেঘ মনে রাখবে? সিরাস মেঘ থেকে তৈরি হচ্ছে, সিরাস মেঘ। ঠিক আছে, আর একটা মেঘ তৈরি হয় কোথায়? মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে যে মেঘ তৈরি হয় মনে রাখবে, এটাও দিতে পারে। মেসোস্ফিয়ারে যে মেঘ তৈরি হয় সেটাকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ। এই নৈশদ্যুতি মেঘের ইংরেজি হলো নকটিলুসেন্ট ক্লাউড। এই নকটিলুসেন্ট ক্লাউড। ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডার জন্য, মেসোস্ফিয়ার তো অতিরিক্ত ঠান্ডা, প্রায় -93°C, তখন বরফ কণায় পরিণত হয় জলকণাগুলো যদি কিছু সামান্য থাকে, আর পাতলা ও ধূসর বর্ণের এই সিরাস মেঘ সৃষ্টি করে। অর্থাৎ সিরাস আমরা জানি সবার উপরের মেঘ,
তাই নকটিকুলেন্ট ক্লাউড মেসোস্ফিয়ারে, আর মাদার অফ পিয়ার ক্লাউড বা ন্যাক্রিয়াস ক্লাউড স্ট্র্যাটোস্ফিয়ারে। সবকটাই শিরাষ মেঘের একটা ধরন, অনেকটা উঁচুতে হয়। এরপরে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এইখানে যেগুলো দিয়েছে এগুলো হলো এক একটা স্থানীয় বায়ুর নাম, ঠিক আছে, এগুলো এক একটা কি স্থানীয় বায়ুর নাম। এইখানে বলেছে চিনুক ব্লোনস ইন অটাম, বোরা ব্লোজ ইন উইন্টার, ফন ব্লোজ ইন স্প্রিং অ্যান্ড গিবলি ব্লোজ ইন সামার। এখানে ঠিক করতে হবে কোনটা ভুল, ঠিক আছে, এখানে ঠিক করতে হবে কোনটা ভুল। প্রথমে বলি যে বোরা, বোরা কোথায় প্রবাহিত হয়? ভূমধ্যসাগরে, আর শীতকালে প্রবাহিত হয়, তাই এটা ঠিকই বলছে, ঠিক আছে, বোরা ঠিকই আছে, স্টেটমেন্ট ঠিকই আছে বোরা। তারপরে আছে কি, তার উপরে আছে চিনুক। চিনুক কখন প্রবাহিত হয়? সারা বছর জুড়েই প্রবাহিত হয় বেশিরভাগ সময়, ঠিক আছে, সারা বছর জুড়েই চিনুক প্রবাহিত হয়। এটাকে স্নো ইটারও বলা হয়। স্নো ইটার মানে কি, যে তুষার ভক্ষক, রকি পার্বত্য অঞ্চল দিয়ে চিনুক প্রবাহিত হয়, এটাকে তুষার ভক্ষকও বলা হয়। আর এখানে ফনও সারা বছরই প্রবাহিত হয়, ঠিক আছে, ফনও সারা বছর প্রবাহিত হয়। আর এখানে যেটা লাস্টে দিয়েছে গিবলি, সেই গিবলি কখন প্রবাহিত হয়? গিবলি হলো একটা এমন বায়ু যেটা বসন্তে প্রবাহিত হয়, ঠিক আছে, গিবলি কখন প্রবাহিত হয়? বসন্তে, তাহলে এটাও ঠিক আছে। আর ফনটা বললাম যে মানে সারা বছরই মোটামুটি প্রবাহিত হয় ফন। এবার ফনটা কিন্তু ঠিকই আছে এখানে, ঠিক আছে, ফনটাও ঠিকই আছে, ধরে নিতে হবে ফনটাও ঠিক আছে, বোঝা গিয়েছে, ফনটাও ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে চিনুক, এইটা ভুল আছে। এই চিনুকটা সাধারণত কখন প্রবাহিত হয়? শীতকালে, ঠিক আছে, বসন্তকালে তেমন প্রবাহিত হয় না। তাই এটা মনে রাখবে যে চিনুকটা হলো আমাদের উত্তর, ঠিক আছে, চিনুকটা হবে উত্তর। আর বাদ বাকি যেটা দিয়েছে সেটা সবকটাই ঠিকই আছে। তাহলে বোরা কোথায় প্রবাহিত হয়? বোরা মনে রাখবে যে শীতকালে প্রবাহিত হয় উইন্টারে অ্যাড্রিয়াটিক উপসাগরের মধ্যে দিয়ে, ঠিক আছে, বোরা অ্যাড্রিয়াটিক উপসাগর শীতকালে প্রবাহিত হয়। ফন কখন প্রবাহিত হয়? ফন প্রবাহিত হয় আল্পস পর্বতের মধ্য দিয়ে, সারা বছরই প্রায় প্রবাহিত হয়। আর গিবলি কখন প্রবাহিত হয়? গিবলি মনে রাখবে গিবলি গ্রীষ্মকালেই প্রবাহিত হয়, গিবলি কিন্তু গ্রীষ্মকালেই প্রবাহিত হয়, এটাও ঠিকই আছে। এটা কোথায় প্রবাহিত হয়? গিবলি লিবিয়া ও উত্তর আফ্রিকায় প্রবাহিত হয়, ঠিক আছে, সাধারণত বসন্তকালে আর গ্রীষ্মকালে প্রবাহিত হয়। তাহলে এখানে উত্তর চিনুক হবে। চিনুক অ্যাটামে তেমন প্রবাহিত হয় না, আর বাদ বাকি স্টেটমেন্টগুলো ঠিক আছে। Which one of the following humidity is expressed in grams of water vapor per kilogram of air? অর্থাৎ এখানে পার কিলোগ্রামের এয়ারে কত গ্রাম জলীয় বাষ্প আছে সেইটাকে প্রকাশ করছে কোন যে আপেক্ষিক আর্দ্রতার, অর্থাৎ স্পেসিফিক হিউমিডিটি মানে একটা নির্দিষ্ট আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা, এই যে আর্দ্রতার মধ্যে কোনটা পড়ছে, অর্থাৎ 1 কেজি বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে সেটা কোন হিউমিডিটি দিয়ে প্রকাশ করা হয়? সেটা হবে স্পেসিফিক হিউমিডিটি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট ওজনের বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে সেটা নির্দেশ করা হয় স্পেসিফিক হিউমিডিটি দিয়ে। আর অ্যাবসলিউট হিউমিডিটি হবে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে, ঠিক আছে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে, অর্থাৎ এখানে কি হবে? গ্রাম পার ঘন সেমি এর একক অ্যাবসলিউট হিউমিডিটি, আর স্পেসিফিক হিউমিডিটির একক কি হবে? কেজি পার গ্রাম, ঠিক আছে, কেজি পার গ্রাম, অর্থাৎ 1 কেজি বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে সেইটা নির্দেশ করছে। আর স্পেসিফিক হিউমিডিটি হলো, এরপর আছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি বলতে কি বোঝায়?
সরি, এখানে এককটা উল্টে যাবে, এখানে এককটা উল্টে যাবে। ঠিক আছে, এটা কি হবে যে এটা হবে গ্রাম পার কেজি, সরি গ্রাম পার সেমি কিউব এটা হবে। আর এটা হবে গ্রাম পার কেজি, অর্থাৎ 1 কেজি বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে। আর রিলেটিভ হিউমিডিটি কি হবে, যে যতটা পরিমাণ জলীয় বাষ্প আছে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, আর সেই বায়ুকে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। এই রিলেটিভ হিউমিডিটি প্রকাশ করা হয় শতাংশে, মনে রাখবে শতাংশে প্রকাশ করা হয়। ভোরবেলা রিলেটিভ হিউমিডিটি সব থেকে বেশি হয়, যত বায়ু শীতলতা বাড়বে তত রিলেটিভ হিউমিডিটি বাড়বে। আর দুপুরবেলা রিলেটিভ হিউমিডিটি কম হয় যখন উষ্ণতা বাড়ে। তার কারণ কি, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার সঙ্গে উষ্ণতার একটা পজিটিভ সম্পর্ক আছে, অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে, ঠিক আছে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বাড়বে। তাই এখানে আপেক্ষিক আর্দ্রতা কমে যায় উষ্ণতা বাড়লে, কারণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় সেই কারণে। ঠিক আছে, এটা মনে রাখবে। বেশ, এরপরে আছে হর্স ল্যাটিটিউড লাইজ ইন, হর্স ল্যাটিটিউড অর্থাৎ অশ্ব অক্ষাংশ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে আছে, 25 থেকে 30 ডিগ্রির মধ্যে। এখানে সবাই জানো নিশ্চয়ই, এই হর্স ল্যাটিটিউডে আগে পালতোলা জাহাজ আটকে যেত বায়ু প্রবাহ হয় না বলে। এটা কোন বায়ুচাপ বলয় আছে, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে আছে, সাবট্রপিক্যাল হাই প্রেসার অ্যান্ড সাবট্রপিক্যাল হাই প্রেসার। ঠিক আছে, উভয় গোলার্ধে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপে এটা আছে। এখানে বায়ু চলাচল করে না বলে নৌকা থেমে যায়, পালতোলা নৌকাগুলো থেমে যায়। তারপর কোশ্চেন 6, ইন কোপেনস ক্লাইমেট ক্লাসিফিকেশন BWH স্ট্যান্ডস ফর, এখানে BWH কিসের সঙ্গে আছে, উত্তর হবে হট লো ল্যাটিটিউড ডেজার্ট। হট লো ল্যাটিটিউড ডেজার্টে BWH যে কোপেন ক্লাসিফিকেশন করেছে জলবায়ু, সেটার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এখানে হট লো ল্যাটিটিউড ডেজার্টকে বলছে। এখানে বি মানে মনে রাখবে, বি সমান সমান শুষ্ক। ডাব্লু, এটা কিন্তু ক্যাপিটাল ডাব্লু, এটা ডাব্লিউ ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল ডাব্লু বলে এখানে কি হবে, ডেজার্ট ক্লাইমেট। ঠিক আছে, আর এইচ মানে গড় বার্ষিক উষ্ণতা থাকবে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কিছুটা ওপরে, 18 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে। এখানে বৃষ্টিপাতও খুবই কম হবে, যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সাহারা মরুভূমি, আরব মরুভূমি। ঠিক আছে, এইগুলো হবে হট লো ল্যাটিটিউড ডেজার্ট। BWH মানে এইগুলোকে বোঝাচ্ছে, উষ্ণ মরুভূমি জলবায়ু, হট লো ল্যাটিটিউড ডেজার্ট হবে। ঠিক আছে, এরপরে আর একটা তোমরা মনে রাখবে, ছোট অর্থাৎ স্মল ডাব্লু যদি হয় সেটা কি হবে, যে শীতকাল শুষ্ক, বাদ বাকি সময় বৃষ্টি হয়, যেমন আমাদের মৌসুমী জলবায়ুর দেশ। তাই বলা হয় কি, যে AW যদি বলতো, ক্যাপিটাল A আর ডাব্লু ছোট, তখন হতো মৌসুমী জলবায়ু। ঠিক আছে, তাই শীতকাল শুষ্ক বলতে বোঝায় ডাব্লু। বেশ, যখন কোপেনে ক্লাইমেটে ক্লাসিফিকেশন করব তখন আবার বলবো। এখানে বলেছে, দেখো এখানে আবার দিয়েছে যে ক্লাইমেটিক টাইপস অ্যান্ড রিজেন কার সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে মনে রাখবে যে ডি, যেটা CWG, এটা হলো গঙ্গা টাইপ। ঠিক আছে, গঙ্গা টাইপ মানে কি, আমাদের গঙ্গা সমভূমির অংশটা CWG-র মধ্যে পড়ছে, তাই এটা হবে CWG 3। আর AW বললাম কি, যে আমাদের মৌসুমী জলবায়ু অংশটাকে বোঝাচ্ছে, তাই কি হবে, AW এখানে যাবে 4-এর সঙ্গে, ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, সাউথ অফ গোয়া। আর AMW
AMW মানে এ মানে ট্রপিক্যাল, এখানে মনে রাখবে এ মানে ট্রপিক্যাল, এ মানে ট্রপিক্যাল, মনে রাখবে ট্রপিক্যাল ক্লাইমেট। এবার AMW কোথায় যাবে? AMW হবে মোস্ট পেনিনসুলার প্লেটু, ঠিক আছে, মোস্ট পেনিনসুলার প্লেটু, আমাদের যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আছে সেই জায়গাটা এর সঙ্গে যাবে। আর BSHW যাবে 2 এর সঙ্গে, অর্থাৎ ইন্টেরিয়র পার্ট অফ পেনিনসুলা, ওয়েস্টার্ন স্লোপ অফ আরাবল্লী অ্যান্ড পার্ট অফ হরিয়ানাতে BSHW এটা সম্পর্কিত। এবার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা যে শব্দ আছে তার ব্যাখ্যা করছি বা লিখছি মানে কি সেটা দেখে নাও। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়েছে, এ মানে হলো, মনে রাখবে এ যেটা আছে সেটা হবে ট্রপিক্যাল, সেটা হবে ট্রপিক্যাল ক্লাইমেট, ট্রপিক্যাল ক্লাইমেট। এম কথার অর্থ হলো মনসুন টাইপ, অর্থাৎ মৌসুমী জলবায়ুর মতো যেটা, সেটা হবে। আর এখানে ডাব্লু যেটা ক্যাপিটাল নয়, স্মল এ, স্মল ডাব্লু, ঠিক আছে, স্মল ডাব্লু মানে বলতে বোঝায় উইন্টার ড্রাই, উইন্টার ড্রাই মানে শীতকালে শুষ্ক থাকবে, ঠিক আছে। তাহলে AW যেটা আছে সেটা কি হবে, যে AW মানে ট্রপিক্যাল প্লাস উইন্টার ড্রাই, শীতকালে কিছুটা শুষ্ক থাকবে, তাই এটা কি হলো, তাই এটা গোয়ার সঙ্গে গেল। গোয়া, ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, সাউথ অফ গোয়া, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে, বেশ। আর BSHW যেটা আছে, এখানে বি কথার অর্থ হলো ড্রাই, এস কথার অর্থ হলো স্টেপি, ক্যাপিটালস এস কথার অর্থ হলো কি স্টেপি, স্টেপ ক্লাইমেট, আধা মরুভূমি, ঠিক আছে, আধা মরুভূমি। আর এইচ মানে হলো হট, আর ডাব্লু মানে উইন্টার ড্রাই। তাই BSHW আমাদের কোথায় গেল, যে কিছুটা গরমও থাকবে, আর স্টেপি ক্লাইমেট, আধা ডেজার্ট, সেটা কোথায় হবে, যে আরাবল্লী পর্বতে interior parts of peninsula, western slope of Aravalli, part of হরিয়ানা, ঠিক আছে। এরপরে CW দিয়ে মনে রাখবে ওয়ার্ম টেম্পারেট অর সাবট্রপিক্যাল। সি মানে এখানে মনে রাখবে যে সি সমান সমান কি হবে, ওয়ার্ম টেম্পারেট, ওয়ার্ম টেম্পারেট অর সাবট্রপিক্যাল, সাবট্রপিক্যাল মানে উপক্রান্তীয়। আর ডাব্লু মানে তো জানোই উইন্টার ড্রাই। আর জি মানে এখানে স্পেশাল আর একটা ওয়ার্ড, জি মানে মনে রাখবে হট সামার, হট সামার। তাই এটা কার সঙ্গে পড়বে, এটা কার সঙ্গে পড়বে, আমাদের গঙ্গা টাইপের সঙ্গে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে প্রচন্ড গরম পড়ে, ঠিক আছে, গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ে, তাই এটা হবে নর্থ ইন্ডিয়ান প্লেন্স, CWG নর্থ ইন্ডিয়ান প্লেন্স এর সঙ্গে যাবে। BSHW হয়ে গেল। আর বাদ বাকি যেটা আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে AW হলো BSH হয়ে গেল, আর AMW মানে কি বলতে চাইছে, যে ট্রপিক্যাল, মনসুনাল আর উইন্টার ড্রাই, তাই এটা হবে মোস্ট পার্ট অফ পেনিনসুলার প্লেটু, ঠিক আছে। তাহলে বোঝা গেল বিষয়টা, বেশ, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এইরকম প্রশ্ন আসার। এরপরে আছে আমাদের 8এর প্রশ্ন, বলেছে ইন দ্য ট্রপিক্যাল জোন, ইন দ্য ট্রপিক্যাল জোন ইস্টার্ন শোর, ইস্টার্ন শোর মানে পূর্ব উপকূলে, ওশেনস আর ওয়ার্মার দ্যান ওয়েস্টার্ন শোরস, ট্রপিক্যাল জোন মানে বলতে চাইছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে। হোয়াইল ইন দ্য টেম্পারেট জোন ওয়েস্টার্ন শোরস অফ ওশেনস আর ওয়ার্মার দ্যান দ্য ইস্টার্ন শোরস,
ঠিক আছে। দ্য টেম্পারেচার অফ দিস সোর্স ইজ ইনফ্লুয়েন্সড মোর বাই ওশেন কারেন্টস অ্যান্ড প্রিভেলিং উইন্ডস দ্যান ল্যাটিটিউডস। এবার এখানে তোমরা মনে রাখবে যে এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে। আমি এখানে এঁকে দেখাচ্ছি বিষয়টা। আমরা জানি আমাদের নিয়ত বায়ু প্রবাহ আছে, তাই তো? তিনটে নিয়ত বায়ু প্রবাহ আছে। এই তিনটে নিয়ত বায়ু প্রবাহ আছে। এই তিনটে নিয়ত বায়ু সারা বছর একই দিকে পৃথিবীতে প্রবাহিত হয়। এবার এই নিয়ত বায়ুগুলো, এটা হলো 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এটা 35 ডিগ্রি। এই যে এখান থেকে বায়ু আসছে, এইভাবে আসছে। এটা কি উত্তর পূর্ব একটা আয়ন বায়ু, এটা কি উত্তর পূর্ব নর্থ ইস্টার্ন ট্রেড উইন্ড, আর এটা সাউথ ইস্টার্ন ট্রেড উইন্ড। ঠিক আছে, ট্রেড। এবার দেখতে পাচ্ছ যে যদি কোনো একটা দেশ থাকে এখানে, ধরে না এখানে একটা দেশ, এইটা একটা দেশ, এই দেশের কোন দিকে আগে সমুদ্র স্রোতটা ধাক্কা লাগবে? এই দিকে ধাক্কা লাগবে, তাই তো? এই দিকে ধাক্কা লাগবে। তাহলে এখানে কি হয় যে আয়ন বায়ুর জন্য পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসে, তো তাই মহাদেশের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসে বলে পূর্ব দিকের সব উষ্ণ জল মহাদেশের পশ্চিম দিকে নিয়ে আসে। উষ্ণ জল সব কোথায় নিয়ে আসে? মহাদেশের পশ্চিম দিকে। তাই এটা বলেছে, দেখো, ইন দ্য ট্রপিক্যাল জোন ইস্টার্ন সোর্স অফ ওশেনস আর ওয়ার্মার। এটা ভুল দিয়েছে। ওই ইস্টার্ন সোর্স অফ ওশেন কুল হয়। তার কারণ কি? যে পূর্ব দিকের জলকে সরিয়ে দিয়ে পশ্চিম দিকে নিয়ে আসে উষ্ণ জলকে। সমুদ্র স্রোত পশ্চিম দিকের উষ্ণ জলকে নিয়ে আসে, আর পূর্ব দিকের কি হয়, নিচ থেকে ঠান্ডা জল ওপরে ওঠে। অর্থাৎ এটা ধরে নাও একটা মহাদেশের অংশ, সমুদ্র। এবার আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, তাই তো? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। সেই কারণে এইখানকার সমস্ত উষ্ণ জলকে এইখানে এসে জমা করছে। উষ্ণ জলকে, এটা ওয়েস্টার্ন পার্ট আর এটা ইস্টার্ন পার্ট, উষ্ণ জলকে এখানে এসে জমা করলো। তাহলে মহাদেশের পশ্চিম অংশ হবে উষ্ণ, আর তল থেকে অর্থাৎ নিচ থেকে শীতল জল ওপরে উঠে গেল। নিচ থেকে শীতল জল ওপরে উঠে মহাদেশের পূর্ব দিকে শীতল জলের সমাগম ঘটলো। তাই বলা হয় যে আয়ন বায়ুর জন্য মনে রাখবে, আয়ন বায়ুর জন্য বা ট্রেড উইন্ডের জন্য, আয়ন বায়ুর জন্য পূর্ব দিকে শীতল জল, আর পশ্চিম দিকে মহাদেশের উষ্ণ জল হয়। ঠিক আছে। আর পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? পশ্চিমা বায়ু যায় এখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে। সেই কারণে কি হয় যে মহাদেশের পশ্চিম দিকে শীতল জল আর পূর্ব দিকে উষ্ণ জলের বিরাজ হয়। অর্থাৎ এই বিষয়টা কি হয়, পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে গেল? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাই এটা এরকম হবে, এটা মহাদেশের অংশ, সমুদ্র। এবার পশ্চিমা বায়ু যাচ্ছে এই দিক থেকে এই দিকে, তাই এইখানে উষ্ণ জলের সমাগম বেশি হচ্ছে, আর এইদিকে মহাদেশের পশ্চিম দিকে শীতল জল আপওয়েলিং হচ্ছে। নিচ থেকে শীতল জল উপরে উঠে যাচ্ছে, জল সরে গেল, শীতল জল উপরে উঠে যাচ্ছে। তাই এটা পশ্চিম দিকে শীতল জল আর পূর্ব দিকে উষ্ণ জল। এটা আয়ন বায়ু জন্য হলো, আর এটা পশ্চিমা বায়ুর জন্য হলো। ঠিক আছে।
পশ্চিমা বায়ুতে কি হয়, পশ্চিমা বায়ুর জন্য মহাদেশের পশ্চিম দিকে শীতল জল আর পূর্ব দিকে উষ্ণ জল, আর আয়ন বায়ুর জন্য মহাদেশের পশ্চিম দিকে উষ্ণ জল, পূর্ব দিকে শীতল জল। তাহলে এটা লিখে দিলেই হয়, পশ্চিমা বায়ুর জন্য পশ্চিমে শীতল আর পূর্বে উষ্ণ জলের মানে উষ্ণ স্রোতের বিরাজ হয়, উষ্ণ জলের সমাগম ঘটে। বেশ, এটা তাহলে কি হবে, তাহলে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা ভুল দিয়েছে, যে ওয়ার্মার দেন ওয়েস্টার্ন শোর্স ট্রপিক্যাল এরিয়া। ট্রপিক্যাল এরিয়া আমরা জানি যে ট্রপিক্যাল এরিয়া বলতে কোনটাকে বোঝায়, 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে অংশটাকে ট্রপিক্যাল বলা হয়। তাই ট্রপিক্যাল এরিয়াতে এটা কি হবে, যে পশ্চিম দিকে উষ্ণ জল আর পূর্ব দিকে শীতল জল। তাই আমাদের অপশন প্রথমটা অ্যাসার্টেশন যেটা আছে সেটা ভুল। আর রিজন দিয়েছে যে দা টেম্পারেচার অফ দ্য সোর্স ইজ ইনফ্লুয়েন্স মোর বাই দ্য ওশেন কারেন্টস অ্যান্ড প্রিভেলিং উইন্ডস দ্যান দ্য ল্যাটিটিউডস, অর্থাৎ যে ল্যাটিটিউডের থেকে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ সব থেকে বেশি সমুদ্রের জলের উষ্ণতাকে বা মহাদেশের পাশের উষ্ণতাকে প্রভাবিত করে। তাই এটা উত্তর হবে কোনটা, অপশন 4, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এটা মনে রাখবে। দেখুন কোশ্চেন 9 কি বলছে, যে এখানে সমুদ্রের যে জোয়ার ভাটা হয় সেটাকে দিয়ে বলেছে স্প্রিং টাইড কখন হয়। এখানে মনে রাখবে যে স্প্রিং টাইড হয় যখন সূর্য, পৃথিবী, সান, আর্থ আর চাঁদ যখন একই সরলরেখায় থাকে তখন তাকে বলা হয় স্প্রিং টাইড হবে তখন। ঠিক আছে, এই অবস্থান, এই যে সরলরেখায় যেটা থাকছে সেটাকে সিজিগিও বলা হয়, সিজিগি। অর্থাৎ সিজিগি অবস্থানে সব থেকে জোয়ারের প্রাবল্য বেশি হয়, তাই এটা হবে স্প্রিং টাইড। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইনে যখন থাকবে তাই কি হবে, এই যে দ্য সান, দ্য মুন অ্যান্ড দ্য আর্থ আর স্ট্রেট লাইন, তখন হবে স্প্রিং টাইড। তারপরে বলেছে যখন এই যে এই অংশটা, এই যে সিজিগি অবস্থান যেটা আঁকলাম সেটা দু ধরনের হয়, একটা অমাবস্যা তিথিতে হয়, যেটা এটা আঁকলাম এটা হবে পূর্ণিমা তিথির, পূর্ণিমা। আর এইটা যখন এটা এখন আঁকছে এটা কি হবে, এটা হবে অমাবস্যা তিথি, এটা হলো অমাবস্যা তিথি। ঠিক আছে, অর্থাৎ এই দুই অবস্থানে এই সিজিগি বলা হয়, আর প্রথমটা হবে পূর্ণিমার, এটা হবে কি অমাবস্যা, অমাবস্যা অবস্থান। তাহলে এই অমাবস্যার পূর্ণিমাতে স্প্রিং টাইড হয়, কিন্তু যখন অমাবস্যা হয় তখন জোয়ারের প্রাবল্য কিছুটা হলেও বেশি হয়। ঠিক আছে, আর এই অবস্থানকে বাংলায় বলা হয় ভরা কোটাল। কি বলা হয়, ভরা কোটাল। ঠিক আছে, এই অবস্থানকে কি বলা হয়, ভরা কোটাল বলা হয়। আর এরপরে আমরা যদি দেখি যে চাঁদ, সূর্য, পৃথিবী, এটা পৃথিবী, আর্থ, সান আর চাঁদ যখন সরল রেখায় না থেকে সমকোণে থাকবে তখন কি হবে, জোয়ারের প্রাবল্য অনেক কম হবে, তখন সেটাকে বলা হয় কি অ্যাপোজিয়ান টাইড। ঠিক আছে, সরি অ্যাপোজিয়ান টাইড বলছি, নেপ টাইড হবে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলস যখন হয় তখন হবে কি নেপ টাইড। ঠিক আছে, তখন হবে নেপ টাইড। তাই এই অবস্থা হলো রাইট অ্যাঙ্গেলস, নেপ টাইডের বাংলা হলো মরা কোটাল, এটা হবে নেপ টাইড, একে বলা হয় মরা কোটাল। কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আর এটা থাকবে প্যারালাল। ঠিক আছে, নেপ টাইড হয়ে গেল, মরা কোটাল, আর এটা
ভরা কোটালের ইংরেজি তো স্প্রিং টাইড হলো, স্প্রিং টাইড। এরপরে আছে দ্য মুন ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য আর্থ। চাঁদ হলো পৃথিবীর কাছে যখন আসে, চাঁদ পৃথিবীর যখন কাছে চলে আসে তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় পেরিজিয়ান জোয়ার। ঠিক আছে, পেরিজিয়ান জোয়ার, অ্যাপোজি আর পেরিজি। আর যখন চাঁদের থেকে পৃথিবী দূরে সরে যায় তখন তাকে বলা হয় অ্যাপোজিয়ান জোয়ার। এই সময় চাঁদ থেকে পৃথিবীর দূরত্বর একটা পার্থক্য তৈরি হয়, যার জন্য জোয়ারের প্রাবল্য কম বেশি হয়। অর্থাৎ অ্যাপোজিয়ান যখন হয় তখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব থাকে 4,07,000 কিমি। অ্যাপোজিয়ানে কি হয়, 4,07,000 কিমি হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। আর পেরিজিয়ানে কি হয়, পেরিজিয়ানে হয় 3,56,000 কিমি। ঠিক আছে, 3,56,000 কিমি। এই পেরিজিয়ানে পেরিজিয়ানে কি হয়, 20% জোয়ার বেশি হয়, আর অ্যাপোজিয়ানে 20% জোয়ার কম হয়। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝতে পারলে। বেশ, এরপরে আর পৃথিবীতে যে জোয়ার আসে সেটা দুটো কারণে হয়, একটা চাঁদের আকর্ষণে আর একটা পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের জন্য। ঠিক আছে, আর জোয়ার ভাটার যে গ্যাপ সেটা একটা জায়গায়, পৃথিবীর একটা জায়গায় যখন জোয়ার আসে এই পাশটায় হয় মুখ্য জোয়ার আর তার ঠিক অপোজিট সাইডে হয় গৌণ জোয়ার। ঠিক আছে, প্রাইমারি টাইডস আর সেকেন্ডারি টাইডস। এটা হয় চাঁদের আকর্ষণে আর এটা হয় কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য, মুখী শক্তির জন্য, চাঁদের আকর্ষণের জন্য এটা। ঠিক আছে, কোন একটা জায়গায় তাহলে এটা হয় মুখ্য জোয়ার আর এটা হয় গৌণ জোয়ার। ঠিক আছে, আর মুখ্য জোয়ার কোন একটা জায়গায় হতে 24 ঘন্টা 48 মিনিট সময় লাগে, আবার সেই জায়গায় মুখ্য জোয়ার হতে, যেখানে মুখ্য জোয়ার হয়েছিল সেখানে আবার গৌণ জোয়ার হতে সময় লাগে 12 ঘন্টা 24 মিনিট পরে হয় গৌণ জোয়ার হতে। আর ভাটা হতে কোন একটা জায়গায় মুখ্য জোয়ার হয়েছিল, ভাটা হতে সময় লাগবে কত, 6 ঘন্টা 12 মিনিট। অর্থাৎ কোন একটা জায়গায় ভাটা হয়, মুখ্য জোয়ার হওয়ার পরে ভাটা হবে 6 ঘন্টা 12 মিনিট পরে। ঠিক আছে, এই সময়টা মনে রাখবে। হাম্বল কারেন্ট ফ্লোজ, 10 প্রশ্ন, হাম্বল কারেন্ট ফ্লোজ অ্যালং। হাম্বল কারেন্ট আমাদের দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, হাম্বল কারেন্ট দক্ষিণ আমেরিকার দিয়ে প্রবাহিত হয়। এই দক্ষিণ আমেরিকার কোথা দিয়ে যায়, ওয়েস্টার্ন কোস্ট দিয়ে। ঠিক আছে, এইখান দিয়ে হাম্বল কারেন্ট প্রবাহিত হয়। হাম্বল কারেন্ট হলো শীতল, হাম্বল কারেন্ট হলো শীতল, শীতল স্রোত। এটা হলো হাম্বল কারেন্ট, এটা শীতল স্রোত। আর এইখান দিয়ে আরেকটা স্রোত যায়, এটা হলো পেরু স্রোত। ঠিক আছে, এটা হলো হামবোল্ট, এইচ দিয়ে যেটা ডিনোট করলাম সেটা হামবোল্ট, আর এটা হলো পেরু স্রোত। আর এইখানে আছে প্যাটাগোনিয়া মরুভূমি। এই প্যাটাগোনিয়া মরুভূমি এই হামবোল্ট স্রোত আর পেরু স্রোতের জন্যই তৈরি হয়েছে, শীতল স্রোতের জন্য। আর ঠিক পূর্ব উপকূল দিয়ে এইখান দিয়ে যায় একটা স্রোত, শীতল স্রোত, তার নাম কি, বেঙ্গুয়েলা, বেঙ্গুয়েলা, বেঙ্গুয়েলা কোল্ড কারেন্ট। আর এটা হবে হামবোল্ট, হামবোল্ট কারেন্ট। আর এটা হবে কি, পেরু কারেন্ট। ঠিক আছে, তাই পেরু কারেন্ট কোথা দিয়ে যায়, ওয়েস্টার্ন কোস্ট অফ সাউথ আমেরিকা। আর এইখান দিয়ে যায় ব্রাজিল কারেন্ট, উষ্ণ ব্রাজিল কারেন্ট। বেশ, এরপরে 11 দা ইকোসিস্টেম ফাংশন থ্রো। ইকোসিস্টেম ফাংশন অর্থাৎ কার্যকরী কার সঙ্গে সম্পর্কিত, কার সঙ্গে
কাজ করে ইকোসিস্টেমটা একটা ফাংশন করে, অর্থাৎ কার্যক্ষমতা, ইকোসিস্টেমের কার্যক্ষমতা কার উপর ডিপেন্ড করে? উত্তর হবে এনার্জি ফ্লো, অর্থাৎ শক্তি প্রবাহ অ্যান্ড সার্কুলেশন অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড মিনারেলস, অর্থাৎ প্রত্যেকটা পুষ্টি স্তরে যে শক্তি প্রবাহিত হচ্ছে সেটাকেই বলছে ইকোসিস্টেমের একটা কার্যকারিতা। এরপরে আছে আমাদের কিছু গ্রাসল্যান্ডের নাম দিয়েছে আর কান্ট্রির নাম দিয়েছে, আমি এর আগেও পড়িয়েছি। সাউথ আফ্রিকাতে আমরা পাবো ভেল্ড, একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি। নর্থ আমেরিকাতে আমরা কি পাবো? নর্থ আমেরিকাতে পাবো পেরিজ, একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি। সাউথ আমেরিকাতে পাবো পম্পাস, একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। আর অস্ট্রেলিয়াতে পাবো ডাউন্স। এই সবকটাই এক একটা কি নাতিশীতোষ্ণ তৃণভূমি, বা মনে রাখবে তৃণভূমি, ঠিক আছে। বেশ, এরপরে আছে কোশ্চেন নম্বর 13, দ্য কারেক্ট সাকসেশন অফ ভেরিয়াস ট্রপিক লেভেল ইন ন্যাচারাল ফুড চেন ইজ। এখানে কারেক্ট সাকসেশন দেখাতে হবে, অর্থাৎ পরপর, অর্থাৎ প্রথমে উৎপাদক, তারপরে যে ঘাসকে খাচ্ছে, অর্থাৎ ঘাস যে তৈরি করছে, ঘাসকে বলছে উৎপাদক, কারণ তারাই সূর্য থেকে, আলোক রশ্মি থেকে শক্তি তৈরি করছে, তাহলে এটা হবে কি? এটা হবে প্রডিউসার। আর যারা একে খাচ্ছে তাকে বলা হয় কি? তৃণভোজী, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? হার্বিভোর। হার্বিভোরকে কারা খায়? কার্নিভোর, যারা মাংসাশী, কার্নিভোর, অর্থাৎ খরগোশকে খাচ্ছে বাঘ বা শিয়ালেদের। তারপরে কার্নিভোর অর্থাৎ সমস্ত কিছুকে খায়, যারা যারা বাছ বিচার করে না তাদের বলা হয় অমনিভোর, ঠিক আছে, সর্বভুক, অমনিভোর। আর এই অমনিভোর বা যত যাবতীয় প্রাণী আছে তারা যখন মরে যায় মাটির সঙ্গে মিশিয়ে দেয় কারা? ডিকম্পোজার। তাই এটা সিকোয়েন্স কোনটা হবে? প্রথমে হবে অটোট্রফ, অটোট্রফকেই বলা হয় কি? প্রডিউসার। অটোট্রফ অর্থাৎ সূর্যের আলো থেকে যারা খাদ্য তৈরি করছে, শক্তি তৈরি করছে, এদেরকে বলা হয় অটোট্রফ। তারপর আছে হার্বিভোর, তারপর আছে কার্নিভোর, তারপর হবে অমনিভোর, তারপর আছে ডিকম্পোজার। তারপরে বলেছে 14 প্রশ্ন, এ ফুড ওয়েব ইজ। ফুড ওয়েব বলতে কি বোঝায়? ফুড ওয়েব বলতে বোঝায় একটা জালিকা যেখানে বিভিন্ন প্রাণীর কাছ থেকে শক্তি সংগ্রহ করছে, অর্থাৎ একটা চিল, সে সাপকেও খাচ্ছে, খরগোশকেও খাচ্ছে, আবার খরগোশ সে ঘাসও খাচ্ছে, আবার বড় গাছের পাতাও খাচ্ছে। এইভাবে একটা খাদ্য জাল তৈরি হয় যখন স্ট্রেট লাইনে চলে, ঠিক আছে, স্ট্রেট লাইনে চলে, একটা প্রাণী আরেকটা প্রাণীর সঙ্গে নির্ভরশীল, সেটাকে যখন দেখানো হয় তখন সেটা হবে ফুড চেন। একটা হয় ফুড চেন, ফুড চেন হবে সরল রেখায়, ঠিক আছে। আর ফুড ওয়েব হবে একটা টোটালি জালিকা টাইপের, এক একটা প্রাণী এক একটা বিষয়ের উপর নির্ভরশীল, মানে বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। তাই এটা কি হবে? 4-এর উত্তর হবে যে এ সিরিজ অফ ইন্টারওভেন ফুড চেন, ঠিক আছে, অর্থাৎ একটা খাদ্য শৃঙ্খল যেটা এদিক ওদিক জালিকার মতো ছড়িয়ে আছে। সার্কুলার ফুড চেন হবে না, মডারেট সাইজ ফুড চেন হবে না, এ ভেরি লং স্ট্রেট লিঙ্ক ফুড চেন হবে না, এ সিরিজ অফ ইন্টারওভেন ফুড চেন হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 15, দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিজম ওয়াজ গিভেন বাই। প্রবাবিলিজম শব্দটা কে দিয়েছে? এখানে উত্তর হবে OHK স্পেট। OHK স্পেট প্রবাবিলিজম শব্দটা দিয়েছে। তিনি বলেছেন যে এর বাংলা কি? সম্ভাব্যবাদ। সম্ভাবনাবাদ আলাদা, সম্ভাব্যবাদ আলাদা, ঠিক আছে। প্রবাবিলিজমের বাংলা হলো সম্ভাব্যবাদ, ঠিক আছে। এখানে বলা হয় কি? যে প্রাকৃতিক পরিবেশ মানুষের কার্যাবলীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না, মানুষের কার্যাবলী অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। এই সমস্ত বিষয়ের মধ্যে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরতার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আমরা জানি যে সম্ভাবনাবাদ আর একটা আছে নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণ বা সম্ভাবনাবাদকে বলা হয় পসিবিলিজম,
আর নিয়ন্ত্রণবাদকে বলা হয় ডিটারমিনিজম। ডিটারমিনিজম বলা হচ্ছে, ঠিক আছে। এই সম্ভাব্যবাদে বলা হয় কি, যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা, প্রথমে নিয়ন্ত্রণবাদ বলি, যে মানুষের কার্যাবলী সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। এখানে বলা হয় প্রকৃতি নির্ভর, সমস্ত কাজ প্রকৃতি দ্বারা নির্ভর করে। সম্ভাবনাবাদ, তার পরবর্তীকালে মানুষের টেকনোলজি উন্নতি হওয়ার পরে মানুষ কি বললো, জিওগ্রাফার যারা আছে তারা বললো কি না, মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। এর পরবর্তীকালে এই নিয়ন্ত্রণবাদের জনক আমরা র্যাটজেলকে বলবো, আর সম্ভাবনাবাদের জনক পল ভিদাল দে লাপ্লাসকে বলবো। আর সম্ভাবনাবাদ সম্পর্কে OH.K. স্পেট দিয়েছেন, তিনি বলেছেন যে সম্পূর্ণরূপে মানুষকে প্রকৃতি নিয়ন্ত্রণ করে না, মানুষের কার্যাবলী বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে প্রকৃতি একটা পার্ট, ঠিক আছে। এর পরবর্তীকালে আরেকটা বিজ্ঞানী বলছি, জিওগ্রাফার, ভৌগোলিকবিদ, নিও ডিটারমিনিজম বা নব্য নিয়ন্ত্রণবাদের ধারণা দেন। তিনি কে ছিলেন? গ্রিফথ টেলর। তিনি বলেন যে আমাদের চারপাশের যে কার্যাবলী সেটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে, কিছু কিছু জায়গায় প্রকৃতি বিমুখ, আর কিছু কিছু জায়গায় প্রকৃতি মানুষের প্রতি সদয়। তাই প্রকৃতিকে বোঝা উচিত মানুষের, যে প্রকৃতি কোন দিকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে আর কোথায় রেড সিগন্যাল দিয়ে রেখেছে। অর্থাৎ প্রকৃতি আমাদের ট্রাফিক সিগন্যালের মতো নিয়ন্ত্রণ করে। গ্রিন সিগন্যাল দেখে তবেই প্রকৃতির ওপর কোনো কাজ করা দরকার, আর যদি রেড সিগন্যাল থাকে তাহলে থামা দরকার, গতিটাকে কমানো দরকার। আর রেড সিগন্যাল দেখার পরেও কোনো কিছু কাজ করলে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। এটাকে বলা হয় কি, নিও ডিটারমিনিজম, যেটা দিয়েছেন গ্রিফথ টেলর। 16. হুইচ আরব জিওগ্রাফার ইজ নোন ফর ডিভাইডিং দ্য ওয়ার্ল্ড ইন্টু 14 ক্লাইমেটিক রিজনস? এটা হবে আল মাকদিসি। আরব জিওগ্রাফার আল মাকদিসি সারা পৃথিবীকে 14টা ক্লাইমেটিক রিজনে ভাগ করেছেন। 17. হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার্স ফলোড দ্য টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ ইন দ্য স্টাডি অফ দ্য আর্থ? টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ দিয়েছেন কে? এখানে উত্তর হবে কার্ল রিটার। কার্ল রিটার কিছু কিছু প্রাকৃতিক বিষয়কে ব্যাখ্যা না করতে পারলে সেখানে ঈশ্বরবাদ ঢুকিয়ে দিয়েছেন, ঈশ্বরবাদ সম্পর্কে বলেছেন, যেটাকে বলা হয় কি, টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ ঈশ্বরবাদ বলা হয়। এখানে কি বলা হয়, যে পৃথিবী তথা বিশ্ব ব্রাহ্মণ্ডের যে স্বাতন্ত্র্য তা ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে। আর এই পৃথিবীতে বসবাসকারী স্বতন্ত্র প্রাণী হিসাবে মানুষ, এর ব্যাখ্যা এবং মহাদেশ মহাসাগর প্রভৃতির বিস্তৃত বন্টন ব্যাখ্যা করতে গিয়ে তিনি ঐশ্বরিক ধারণার আশ্রয় নেন। অর্থাৎ পৃথিবীতে মানুষ প্রাণীরূপে স্বাতন্ত্র হিসাবে আছে, মহাসাগর মহাদেশও প্রভৃতি বিস্তৃত বন্টন ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। তার মতে কি বলা হয়, ঈশ্বরই এই জগতের সৃষ্টিকর্তা, যে প্রণালীবদ্ধ নিয়মে জগৎ চলছে তাও ঈশ্বরের সৃষ্টি। বিজ্ঞানের ব্যাখ্যায় যেসব প্রশ্নের সঠিক বিশ্লেষণ মেলে না, এখানে মনে রাখবে, বিজ্ঞানের ব্যাখ্যায় যেসব প্রশ্নের সঠিক বিশ্লেষণ মেলে না, রিটার তাদের ঐশ্বরিক ব্যাখ্যা করেছেন, তাদের ঐশ্বরিক হিসাবে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। বিজ্ঞানে যেটা ব্যাখ্যা মেলে না সেটাকে টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। র্যাটজেল ওয়ার্ক ওয়াজ বেসড অন দ্য কনসেপ্ট অফ, র্যাটজেল একজন কট্টর নিয়ন্ত্রণবাদী ছিলেন, ডিটারমিনিজম ছিলেন, ঠিক আছে। তাই তিনি এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট কন্ট্রোল হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে, সেই কথাই বলেছেন। তার বইয়ের নাম ছিল কি, অ্যানথ্রোপোজিওগ্রাফি। র্যাটজেলের বইয়ের নাম অ্যানথ্রোপোজিওগ্রাফি। 19. ইউজ অফ মডেলস ইন জিওগ্রাফি কেম ইনটু বিং, অর্থাৎ ভূগোলে মডেল ব্যবহার কখন থেকে শুরু হয়? মনে রাখবে, কোয়ান্টিটেটিভ রেভলিউশন হওয়ার পর থেকে, অর্থাৎ 1950-এর পর থেকেই এই মডেল ইউজ করা জিওগ্রাফিতে স্টার্ট হয়, ঠিক আছে। রিচার্ড হাডসনের সঙ্গে স্কিফারের বিতর্কের পরে এটাই শুরু হয়। স্কিফার ছিলেন প্রণালীবদ্ধ ভূগোলের সমর্থক, আর হাডসন ছিলেন আঞ্চলিক ভূগোলের সমর্থক, ঠিক আছে। তাই বলতে পারি আমরা যে
রিচার্ড হাডসনের পর থেকেই যে হাডসন আঞ্চলিক ভূগোল আর স্কিফার প্রণালীবদ্ধ ভূগোলের যে বিতর্ক চলছিল, প্যারাডাইম চলছিল, ঠিক আছে, প্যারাডাইম মানে বলতে চাইছে এখানে ডুয়ালিজমও হবে, ডুয়ালিজম প্যারাডাইম একটা চিন্তাধারা চলছিল, তারপরেই এই মডেলস ইন জিওগ্রাফিতে আসে। এটা হয় আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ডুয়ালিজম মানে বলতে বোঝে কোনো একটা চিন্তাধারা যখন প্যারালালি চলে, কিছু গোষ্ঠী এইটাকে সাপোর্ট করছে, কিছু গোষ্ঠী ওইটাকে সাপোর্ট করছে, যেমন ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি একটা প্যারাডাইম ছিল প্লাস একটা ডুয়ালিজমও ছিল। The new geography of 1950s was characterized by emphasis on new geography. যখন 1950 সালে কোয়ান্টিটেটিভ রেভলিউশন হয়, রাশিমাত্রিক বিপ্লব হয়, তখন ভূগোল কেমন হয়? লোকেশন থিওরি অ্যান্ড ইউজ অফ কোয়ান্টিটিভ মেথডস অ্যান্ড মডেলস, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বেশি ব্যবহার শুরু হয় ভূগোলে 1950-এর পর থেকে। 21. Which one of the scholars of pre-modern period clearly established the relationship between regional geography and systematic geography? ঠিক আছে, এটা কিন্তু বহুদিন আগে প্রি মডার্ন পিরিয়ডের আগে কে প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানে মনে রাখবে ভ্যারেনিয়েস, এই ভ্যারেনিয়েস প্রথম পর্যায়ে প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিলেন, ঠিক আছে, ভ্যারেনিয়েস, মনে রাখবে ভ্যারেনিয়েস, ঠিক আছে, তিনি জার্মানি একজন ভূগোলবিদ ছিলেন। আর বাদবাকি যেটা আছে ক্লোভেরিয়াস, তিনি কি ছিলেন? জার্মান জিওগ্রাফার ছিলেন, তিনি হিস্টোরিক্যাল জিওগ্রাফির ফাউন্ডার বলা হয় ক্লোভেরিয়াসকে হিস্টোরিক্যাল জিওগ্রাফির ফাউন্ডার বলা হয়। বুশিং একজন জার্মান জিওগ্রাফার, তিনি রিজিওনাল জিওগ্রাফিতে কন্ট্রিবিউশন করেছেন। আর বুচে ফ্রান্স জিওগ্রাফার ছিলেন, তিনি জিওগ্রাফার অ্যান্ড কার্টোগ্রাফার সম্পর্কে পরিচিত আছে তার, জিওগ্রাফার একজন ভূগোলবিদ প্লাস একজন কার্টোগ্রাফার মানে বলতে চাইছে যে ডায়াগ্রাম যেগুলো আমরা করি সেগুলো কার্টোগ্রাফারের মধ্যেই পড়ে। 22. Which one of the following concept is associated with Vidal de la Blas? ভিদাল দে লা ব্লাসের সঙ্গে কোন কনসেপ্টটা জরুরি? তিনি একজন ডিটারমিনিজম ছিলেন না, তিনি একজন ছিলেন সম্ভাব্যবাদ বা পসিবিলিজমের সমর্থক, পসিবিলিজম বা সম্ভাবনাবাদ। তিনি জেনেরে ডিভি বা জীবনশৈলী সম্পর্কেও বলেছেন, ঠিক আছে। তাছাড়াও তিনি আরো এমন কিছু কথা বলেছেন যেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের ওপর মানুষের নিয়ন্ত্রণের কথা বলেছেন। তিনি পেজের ধারণা দেন, তিনি ভিদাল দে লা ব্লাস, মনে রাখবে পেজ, আঞ্চলিক স্বাতন্ত্রতাকে বলা হচ্ছে পেজ, তিনি এটার ধারণা দেন। জেনেরে ডিভি ধারণা দেন, জেনেরে ডিভি ধারণা দেন, জীবনশৈলী ধারণা দেন, ঠিক আছে। তিনি এখানে কি বলেন যে টেরিস্ট্রিয়াল হোল অর্থাৎ সামগ্রিকভাবে একটা, এটার ইংরেজি মনে রাখা ভালো, তিনি এই ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি বলেন না, ল্যান্ডস্কেপটা বলেন না, ল্যান্ডস্কেপ করোলজিও বলেন না, ল্যান্ডস্কেপ করোলজি বলেছেন হেটনার এবং কার্লো সয়ার ল্যান্ডস্কেপ করোলজি সম্পর্কে বলেছেন। আর ভিদাল দে লা ব্লাস টেরিস্ট্রিয়াল হোল সম্পর্কে বলেছেন। তার যে মতবাদ, তার যে ভাবনা চিন্তা, সেটা টেরিস্ট্রিয়াল হোল যেটা সেটাকে সমর্থন করে। বেশ, এরপরে কোশ্চেন 3, এখানে কিছু অথর্সের নাম দিয়েছে আর বুকসের নাম দিয়েছে। এখানে মনে রাখবে গুল্ড, পি গুল্ড কি দিয়েছেন? মেন্টাল ম্যাপের ধারণা দিয়েছেন। পিটার হ্যাগেট লোকেশন অ্যানালিসিস ইন হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে বলেছেন। ইসি স্যাম্পেল, এলেন চার্চিল স্যাম্পেল ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট বই সম্পর্কে লিখেছেন। আর হান্টিংটন কি লিখেছেন? মেনস্প্রিং অফ সিভিলাইজেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো দিতে পারে পরীক্ষায়, বইয়ের নামগুলো। বেশ, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের 24 নম্বর প্রশ্ন, যে গ্রিফথ টেলরসের যে ক্লাইমোগ্রাফ আছে, সেই ক্লাইমোগ্রাফের যে জায়গাগুলো আছে, অর্থাৎ 3-এ কি বসায়, 1-এ কি বসায়, 2-এ কি বসায়, 4-এ কি বসায়। এখানে মনে রাখবে যে KSMR, মনে রাখবে KSMR, অর্থাৎ কে হলো কেন, আর এই যে এটা হলো স্কর্চিং, ঠিক আছে, এটা হলো স্কর্চিং।
স্কর্চিং, আর এটা হলো মাগি, আর এটা হলো র। অর্থাৎ কেন যদি পরীক্ষায় আসে, এইখানে উপস্থাপন করা হয় ওয়েট বাল্ব টেম্পারেচার ফারেনহাইটে, আর এই দিকে প্রতিস্থাপন করা হয় রিলেটিভ হিউমিডিটি। এটা হলো ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, আর এটা হলো রিলেটিভ হিউমিডিটি। মনে রাখবে যে র হলো এমন একটা পজিশনে আছে যেখানে রিলেটিভ হিউমিডিটি বেশি কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার কম। মাঘি এমন একটা জায়গায় আছে যেখানে রিলেটিভ হিউমিডিটি প্লাস ওয়েট বাল্ব টেম্পারেচার দুটোই বেশি। কেনে যেখানে আছে সেখানে রিলেটিভ হিউমিডিটি কম কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার বেশি। আর স্কর্চিং কোথায় আছে? স্কর্চিং এমন জায়গায় আছে ওয়েট বাল্ব টেম্পারেচার বেশি, রিলেটিভ হিউমিডিটি কম। কেন দুটোই কম, রতে রিলেটিভ হিউমিডিটি বেশি কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার কম। ঠিক আছে, এই হিসাবে পরীক্ষায় দিতে পারে। বেশ, খুব সহজে মনে রাখবে কে এস এম আর, কে এস এম আর। ভেবেছিলাম যে 30টা প্রশ্ন করব, 24টা প্রশ্নই থাক, পরের ক্লাসে বাকি প্রশ্নগুলো করব। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।